স্বাগত সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা রপ্তানি বাণিজ্য নিয়ে কথা বলবো। এর জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আরও আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর ভারপ্রাপ্ত গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। প্রথমেই ফারুক হাসান, আপনার কাছে আসব। আমরা যদি দেখি গত বিদায়ী অর্থ বছরে 2016-17 অর্থ বছরে আমাদের রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ছিল $3,700 কোটি, সেখানে রপ্তানি হয়েছে $3,483 কোটি। সর্বশেষ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে ডাটাটি দিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে তৈরি পোশাকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওভেন পোশাকে যেই লক্ষ্যমাত্রা ছিল এবং গত 15-16 অর্থ বছরে যেই রপ্তানি আয় হয়েছিল তার চেয়েও কিছুটা কমেছে, মানে নেগেটিভ প্রবৃদ্ধি আমরা দেখছি। আর নিটে কিছুটা বেড়েছে, বাট দুটো ক্ষেত্রেই হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে কম। মানে আসলে ঘটনাটা এমন হচ্ছে কেন? আমাদের প্রথমে হলো যে এই বছর যে ফিনান্সিয়াল ইয়ার আমাদের শেষ হলো জুনে, আমাদের এক্সপোর্ট কিন্তু একেবারে আশানুরূপ হয়নি। এই কারণে যে আমাদের যদি আপনি ফিগার দেখেন যে আমাদের এক্সপোর্ট মাত্র গ্রোথ হয়েছে 0.2%, যেখানে টোটাল এক্সপোর্টের গ্রোথ হয়েছে অ্যাবাউট 1.67%, যেটা টার্গেট থেকে অনেক কম। এবং যেটা আপনি এখনই বললেন যে ওভেনের 2.35 নেগেটিভ গ্রোথ হয়েছে। আর যদি আপনি এই বছরের প্রথম 6 মাস ধরেন, জানুয়ারি টু জুন, আমাদের কিন্তু নেগেটিভ গ্রোথ 3.75-এর হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু অলরেডি নেগেটিভ গ্রোথে চলে গেছি। এটা আমি একটা বলবো যে আমাদের কম্পিটিটিভ এজটা আমরা হারাচ্ছি। এটা আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি আছে, এখন ইন্ডিয়া একটা বড় কম্পিটিশনে এগিয়ে এসছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, মায়ানমার এসছে। তারা যে ধরনের ইনসেন্টিভ এবং এক্সপোর্টের জন্য যে ধরনের প্যাকেজ দিচ্ছে, সেখানে তাদের এক্সপোর্টটা তারা বাড়ানোর চেষ্টা করছে। আর গার্মেন্টসের যেটা আমাদের যে RMG যেটা বলি, আমাদের কিন্তু 2015, 2016 এবং 2017 যে 6 মাস ইন্টারন্যাশনালি আবার কনজামশন কিছুটা কমেছে, এবং কনজামশন কমে যাওয়ার কারণে ইউনিট প্রাইস কমেছে, যার ফলে গ্লোবালি এক্সপোর্ট ফিগার কিন্তু কমেছে। এবং কমে যাওয়ার কারণে সবাই এই মার্কেট শেয়ারটা ধরে রাখার চেষ্টা করছে। আমরা 2015-16-তে আমরা ধরে রেখেছিলাম, কিন্তু 2017-তে এসে কিন্তু সেটা আর ধরে রাখতে পারছে না। সুতরাং আমাদের অনেক এটার উপরে কাজ আমরা করছি, কাজ করার ব্যাপার আছে। এবং এটাতে আমার মনে হয় সরকারকেও আমাদেরকে সাহায্য করতে হবে, আমাদের পলিসি সাপোর্ট দিয়ে, আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে। বিকজ আপনি দেখবেন যে আমাদের যদি এক্সপোর্টটাকে আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের সব কিছুই কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। আমরা জানি যে গত বছর কিন্তু আমাদের ফরেন কারেন্সির আর্নিংয়ের আরেকটা বড় জায়গা হলো ওয়েজ আর্নারদের যে রেমিটেন্সটা যেটা আসে। এই রেমিটেন্স কিন্তু আমাদের অলমোস্ট 15% গত বছর নেগেটিভ রেমিটেন্স ছিল, তার আগের বছরও নেগেটিভ রেমিটেন্স ছিল। সো এখন যেটা যে দাঁড়াবে যে ব্যালেন্স অফ পেমেন্টের এখন একটা নেগেটিভের দিকে চলে গেছে। বিকজ আমাদেরকে অনেক জিনিস ইম্পোর্ট করতে হবে। আমাদের এখানে আমরা মেশিনারি ইম্পোর্ট প্রডিউস করি না। আমাদের এখানে অনেক র মেটেরিয়ালস আছে যেগুলো আমাদের এখানে হয় না। বিকজ যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো একটা দেশের জন্য কিন্তু ক্রুড অয়েলের দরকার। সেই ক্রুড অয়েল আমাদের এখানে নেই। আমাদের এখানে অনেক ধরনের র মেটেরিয়ালস আছে যেগুলো নেই। আমাদের এখন ডেভেলপমেন্ট করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে, মেশিন লাগবে। সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। সুতরাং ইম্পোর্টের জন্য আমাদের যে ফরেন কারেন্সি যেটা দরকার, সেটা একদিকে এক্সপোর্ট দিয়ে আমরা কভার করি, আরেকদিকে হলো ওয়েজ আর্নারদের। এবং সেটা দুটো যোগ করে আমাদের যদি ইম্পোর্টকে আমরা কভার করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের আরও সমস্যা এসে দাঁড়াবে। সেই জন্য আমি মনে করি যে সরকারকে এই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কিন্তু নতুন করে মার্কেট ধরার চেষ্টা করছি, নতুন মার্কেট, আমরা প্রোডাক্ট ডাইভার্সিফাই করছি, আমরা মার্কেট ডাইভার্সিফাই করছি। এবং এটা নিয়ে আমরা প্রচুর কাজ করছি। আপনারা দেখবেন যে আমরা ওয়ার্কপ্লেস সেফটির জন্য আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করেছি। আমরা প্রসেস ইমপ্রুভ করার জন্য মেশিনারি আপগ্রেডেশন করছি। এবং আমাদের আরেকটা শর্টেজ যেটা আছে স্কিল লোকের অভাব, সেই স্কিল লোকও তৈরি করছি। সুতরাং আমরা কিন্তু সরকারের সহযোগিতা পাচ্ছি। কিন্তু এখন যে সিচুয়েশন,
এই ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিটিভ এজ থাকার জন্য অনেক জায়গায় আমাদেরকে কিন্তু সরকারকে, বিকজ আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি থাকলে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে কিন্তু দেশের ইকোনমি যখন মুভ করে সরকার কিন্তু তখন রেভিনিউ পাবে। এবং আমরা যদি ক্যাপিটাল মেশিনারি, র মেটেরিয়ালস, স্পেয়ার পার্টস এগুলোর উপরে যদি আমরা ডিউটি না রাখি, কোনো ট্যাক্স না রাখি, আলটিমেটলি কনজিউমার গুডসে যে কিন্তু গভর্নমেন্ট সেই রেভিনিউটা পাবে, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে এমপ্লয়মেন্টের স্যালারি, এমপ্লয়মেন্টে যারা কনজিউমার আছে কনজিউম করবে সেগুলোর উপরে কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট যে ট্যাক্স পাবে। আর আমরা যদি ফরেন কারেন্সির এনাফ, আমাদের আপনারা দেখবেন যে গত এই সরকার আসার পরে 2009 থেকে কিন্তু আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। আমাদের রিজার্ভটা বিকজ অফ ওয়েজ আর্নারদের জন্য, বিকজ অফ আমাদের গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্টের সাহায্যে এই রিজার্ভটা অনেক বেড়েছে। কিন্তু আমি শঙ্কিত এই বছর থেকে কিন্তু রিজার্ভটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে যে আমাদের একদিকে ওয়েজ আর্নারদের ইনকাম কম আসছে, আবার এক্সপোর্ট কমে যাচ্ছে, এবং আমরা দেখেছি অলরেডি আমরা নেগেটিভ গ্রোথে কিন্তু চলে গেছি। যদিও ফিনান্সিয়াল ইয়ার বলছে যে আমরা 1.67 টোটাল এক্সপোর্টে আমরা গ্রো করেছি, আমরা গার্মেন্টসে 0.2 অনলি 0.2 গ্রো করেছি। বাট আমরা কিন্তু হিসাব করছি যে গত 6 মাসে কিন্তু টোটাল এক্সপোর্ট আমাদের 0.75 নেগেটিভ গ্রোথ, আর গার্মেন্টস অলমোস্ট 3.50 নেগেটিভ গ্রোথ। আর যদি লাস্ট মান্থ ধরেন জুনে টোটাল মানে অল আইটেমে এক্সপোর্টে কিন্তু 15% উপরে নেগেটিভ গ্রোথ, এবং গার্মেন্টসে মোর দেন 16% নেগেটিভ, উইচ ইজ অ্যালার্মিং। আমি মনে করি এই ব্যাপারে আমি জানি সরকারকে আমরা এগুলো নিয়ে কথা বলছি, ওনারাও এটা নিয়ে জানছে, বিকজ একবার আমরা মার্কেট যদি হারিয়ে ফেলি আবার মার্কেট ফিরে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমরা ফারুক ভাই যেটি বলছিলেন যে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা প্লাস হচ্ছে একটা এক ধরনের চাহিদার কিছুটা ঘাটতি, একটা কম্পিটিটিভনেস বিষয় চলে আসে, মানে এই জায়গাগুলোতে আসলে আমাদের সিচুয়েশনটা কি? আসলে উনি ঠিকই বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে আমাদের যে বড় ডেস্টিনেশন, প্রথম 10টার কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা, বিশেষ করে ইউএস অ্যান্ড কানাডা। তো ইউএস অ্যান্ড কানাডার দুটো জায়গাতেই কিন্তু আসলে একটা নেগেটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্য বেশ আরও কিছু দেশে নেগেটিভ গ্রোথ এটা এসছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে সিচুয়েশনটা একটু নেগেটিভ, মানে হতাশাজনক। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যেটা টেক্সটাইল অ্যান্ড ক্লদিং, এখানে কিন্তু 88% আমাদের টোটাল এক্সপোর্ট বাস্কেটের। তো এইটা একটা বড় সমস্যা বলে আমার কাছে মনে হয়, যে আমরা যেহেতু কনসেন্ট্রেট করছি আর কি মেইনলি এই টেক্সটাইল অ্যান্ড ক্লদিংয়ে, এই কারণে কিন্তু আসলে আমাদের রিস্কটা অনেক বেশি। মানে এই জায়গাতে যদি ডিমান্ডটা কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে অন্য কোনো কিছু দিয়ে আমরা কাভার আপ করতে পারবো না, সেটা এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি যদি একটু দেখেন যে কিছু সিজনালিটি আছে, মানে বছরের কোনো একটা সময় হয় যে আমাদের রেডিমেড গার্মেন্টসের যে ডিমান্ড বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা একটু বেড়ে যায়। তো প্রথম দিকে যদি কিছুটা কম থাকে, এরপরে কিন্তু পরের দিকে গিয়ে সেটা হয়তো হতে পারে। বাট প্রথম 6 মাসের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আসলেই এটা অ্যালার্মিং। এটা একটা বিষয়। আমি নিজে কয়েকদিন আগে ইউএস থেকে এসেছি, ওখানে কিন্তু দেখি যে ওয়ার্ল্ড মার্কেট অন্যান্য দিকে বেশ ভালো যাচ্ছে আর কি লোকজন, কিন্তু ওই আরএমজির যে সাইডটা সেখানে কিন্তু লোকজন যাচ্ছে না। মানে এটা আসলে এক ধরনের শ্রিঙ্কেজ তৈরি করছে। তো এইটা পিকুলারিটি, বিশেষ করে আমাদের যে পৃথিবীতে বিশেষ করে সন্ত্রাসবাদের কারণে কিছুটা নেগেটিভ একটা প্রেশার তৈরি হয়েছিল। আশা করি সামনের দিনগুলোতে একটু অবস্থা ভালো হবে। তবে এই মুহূর্তে আসলে খুব সিরিয়াসলি গভর্নমেন্টের জিনিসটা নিয়ে বসা উচিত এবং প্রাইভেট সেক্টরের সাথে ইন্টারাকশনটা আসলে বাড়ানো উচিত, যে আসলে যতটুকু হয়ে গেছে তো গেছে, কিন্তু সামনের দিনগুলোতে যাতে আবার ব্যাক করা যায় এখানে। নাহলে কিন্তু আসলে আমাদের যে এক্সপোর্ট, যেটার উপর আমরা হেভিলি ডিপেন্ডেন্ট আমাদের ফরেন কারেন্সির জন্য, তো সেটা একবার যদি একটু কমে যায় তাহলে কিন্তু এটা আবার ফিরে আসাটা একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমি এটার সাথে একটু অ্যাড করি যে আসলে যে কোনো একটা প্রোডাক্টের উপরে কোনো একটা দেশের ডিপেন্ডেন্সি থাকা উচিত না। আমরা যদি শুধু আরএমজিতে ধরি 80% উপরে 82%, এবং আরও অন্যান্য যেটা বললেন যে অন্যান্য আমাদের টেক্সটাইল, যে হোম টেক্সটাইল, টেক্সটাইলের মধ্যে যারা আছে সেগুলো মিলেই প্রায় 87-88% আমাদের চলে যায়। সো যেহেতু অন্যান্য প্রোডাক্টকে আমাদের এগিয়ে আসতে হবে, অন্যান্য প্রোডাক্ট যেহেতু কম্পিটিটিভ এজ নাই, সো এই যে টেক্সটাইল এবং গার্মেন্টসটাই যেখানে আমাদের একটা কম্পিটিটিভ এজ আছে, এবং সেই জন্য আমরা এক্সপোর্টে এটা ভালো করছি, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করে আসছি। এটা আমরা যখন
2004-এ যখন কোটা ফেজ আউট হয়ে গেল MFF, তখন কিন্তু সবাই বলেছিল, ইভেন ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, আমাদের অনেক এক্সপার্টরা বলেছিল যে বাংলাদেশ কিন্তু একটা সিরিয়াস পজিশনে পড়ে যাবে এবং আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাবে, বিকজ আমাদের কোটাতে আমরা প্রোটেক্টেড দেখে আমরা এক্সপোর্টে পারতাম। কিন্তু আমরা কিন্তু প্রমাণ করেছি যে না, আমরা কোয়ালিটি প্রোডাক্ট করতে জানি, আমরা কম্পিটিটিভ সব থেকে। বাট আমাদের কিন্তু একটা প্রবলেম আছে যে আমাদের কিন্তু বেসিক র মেটেরিয়ালস আমাদের এখানে হয় না, বিকজ যে কোনো গার্মেন্টসের জন্য কিন্তু দুটা বেসিক কোর র মেটেরিয়ালস, একটা হলো র কটন, তুলা, যেটা আমাদের এখানে হয় না, জাস্ট 1% আমাদের রিকোয়ারমেন্টে, আরেকটা হলো পেট্রোকেমিক্যাল, কোনোটাই হয় না। সেই জায়গায় আমাদের কম্পিট করার জন্য কিন্তু অনেক বাইরে থেকে আমাদেরকে র মেটেরিয়ালস আনতে হয়। গত কয়েক বছরে বেশ কিছু ইনভেস্টমেন্ট করেছি আমরা, ওয়ার্কপ্লেস সেফটির উপরে আমরা ইনভেস্টমেন্ট করেছি, যেগুলোর একটা ইম্প্যাক্ট আছে। আমরা মনে করি যে ইমেজ বিল্ডিংয়ের জন্য এবং বায়ারদের কনফিডেন্স গ্রো করার জন্য আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করেছি। আমরা মেশিনারি আপগ্রেডেশন করার জন্য, প্রসেস আপগ্রেডেশন করার জন্য আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি। কারণ তো কস্ট অফ প্রোডাকশন, আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, আমি সেটাতেই আসছিলাম। প্রোডাক্টের প্রাইস বাড়ছে কিনা? এক্স্যাক্টলি। আমাদের যেটা হচ্ছে, এইসব করার কারণে আমরা ফ্যাক্টরিকে সেফ ফ্যাক্টরি করেছি। আপনি দেখবেন যে গত 3 বছরের মধ্যে বাংলাদেশে এখন হায়েস্ট নাম্বার অফ গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি আছে। তার মধ্যে 13টা হলো প্লাটিনিয়াম, 20টা হলো গোল্ড, এবং ওয়ার্ল্ডের 13টার মধ্যে 10টার মধ্যে 7টাই বাংলাদেশে। সো এদিকে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট করার কারণে, যেটা আমরা পজিটিভভাবে নিয়েছি এবং পজিটিভভাবেই করছি, কিন্তু যেটা হলো যে আমি প্রোডাক্টের প্রাইস পাচ্ছি না। প্রোডাক্টের প্রাইস না পাওয়ার কারণে আমরা কিন্তু ডিসকারেজ হয়ে যাচ্ছি। এটা কি মানে ডিমান্ডটা কম? এটা ডিমান্ড কমের কারণে, এবং আরেকটা যেটা হলো যে বিভিন্ন আমরা কম্পিটিটিভ এজটা হারাচ্ছি, হলো যে অন্যান্য আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি আছে তারা গভর্নমেন্ট থেকে বেশ কিছু ইনসেন্টিভ পাচ্ছে এবং তাদের কারেন্সিতে তাদের এক্সপোর্ট ফ্রেন্ডলি কারেন্সি, এক্সপোর্ট ফ্রেন্ডলি কারেন্সি বলতে তাদের কারেন্সি অনেক ডেপ্রিসিয়েশন করেছে। আমাদের কারেন্সি আসলে গত 5 বছরে স্টেবল আছে। কারেন্সি স্টেবল ইকোনমির জন্য ভালো, কিন্তু এক্সপোর্টের জন্য ভালো না, ওয়েজ আর্নারদের জন্য ভালো না, যেখান থেকে ফরেন কারেন্সি আসে, আমাদের যারা বাইরে কাজ করছে, আমাদের কষ্ট করে যারা ফরেন কারেন্সি পাঠাচ্ছে দেশে, তাদের জন্য ভালো না, এক্সপোর্টের জন্য ভালো না। তো আর যেটা হচ্ছে যে আমরা যে ইনভেস্টমেন্টটা করার কারণে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আমরা কম্পিটিটিভ হতে পারছি না। এবং আপনি দেখবেন যে অনেকগুলো দেশ, টার্কি একটা গার্মেন্ট প্রডিউসার, টেক্সটাইল প্রডিউসার, তাদের কারেন্সি 60% ডেপ্রিশিয়েট করেছে। সো এইভাবে যদি করা যায়, অনেকগুলো দেশ, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, মায়ানমার, সবগুলো দেশের কারেন্সি কিন্তু এমনভাবে ডেপ্রিশিয়েট করেছে যে ডেপ্রিসিয়েশন। আবার যারা ইম্পোর্ট করছে, যাদের যেই দেশে আমরা এক্সপোর্ট করছি, যেমন ব্রেক্সিট, ইউকের কারেন্সি ডেপ্রিশিয়েট করে গেছে, পাউন্ড। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো ডেপ্রিশিয়েট করেছে। সো যেসব দেশে আমরা এক্সপোর্ট করছি তারা, এবং সেই কারণে তাদের আবার ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে তাদের বাইংটা কমে যাচ্ছে। আর যেটা একটু আগে উনি বলেছে যে আমেরিকা থেকে ঘুরে এসছে, মানুষের বাইং প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন তারা মোর ইলেকট্রনিক্স আইটেমে যাচ্ছে, কম্পিউটারে যাচ্ছে, ট্রাভেলিং করছে, তারা হলিডেতে যাচ্ছে। তারা আগে যদি বছরে 6টা শার্ট কিনতো, এখন হয়তো 5টা শার্ট কিনছে, 8টা ট্রাউজার কিনলে এখন হয়তো 4টা ট্রাউজার কিনছে। সো এদিক থেকে যেমন কম হচ্ছে, কিন্তু এখন মার্কেটটা, যেটা আমরা জানি যে চায়নার কিন্তু একটা, দে আর দ্য লার্জেস্ট এক্সপোর্টার, প্রডিউসার, এবং তারা কিন্তু গার্মেন্টসের মার্কেট শেয়ারটা, এক্সপোর্ট মার্কেট শেয়ারটা কিন্তু তারা আস্তে আস্তে ছেড়ে দেবে, বিকজ তাদের লোকাল কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এটা একটা বিরাট সুযোগ। মানে এই সুযোগটা আমরা আসলে নিতে পারছি, আমরা নিতে পারছি না। ইনফ্যাক্ট আমি বলবো যে আমরা 2015তেও নিতে পেরেছি। চায়নার যেখানে গ্রোথ হয়নি, আমরা গ্রো করেছি। 16তেও যেখানে চায়নার নেগেটিভ গ্রোথ হয়েছে, আমরা গ্রো করেছি। বাট 17তে এসে আমরা আর পারছি না, এই কারণে যে আমাদের কম্পিটিটিভ এজগুলো যেগুলো ছিল, এখন অন্যান্য দেশগুলো, ইন্ডিয়া অনেক এগিয়ে এসছে। আমি লাস্ট এই মাসেই ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তারা একটা বড় করে একটা মেগা ইন্ডিয়া টেক্সটাইল 2017 ফেয়ার করেছে, যেখানে আমি দেখেছি যে অ্যাপ্রিলে গার্মেন্টসে তারা কিন্তু কোনো সময় আমাদের ধারে কাছেও নাই। কিন্তু আমরা যেখানে নেগেটিভ গ্রোথে চলে গেছি গত 6 মাসে, তারা ডবল ডিজিট 15% পজিটিভ গ্রোথে আছে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তারা 15% পজিটিভ গ্রোথে। সো এগুলো যেহেতু তাদের নিজস্ব র মেটেরিয়ালস আছে, তাদের
সব কিছু নিজস্ব আছে, এটা কিন্তু তাদের প্লাস পয়েন্ট। এবং আমাদের কম্পিট করতে হলে কিন্তু আমাদেরকে বেটার প্রাইস দিতে হবে, আমাদেরকে আমরা যেটা পাচ্ছি বেটার কোয়ালিটি দিতে হবে। এখন আমাদেরকে প্রিভিলেজটা দিতে হবে যে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটিস, কানেকশন। প্রসঙ্গগুলোতে আসবো। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসছি। মানে এই যে চায়নার দেখছি যে আমরা নেগেটিভ গ্রোথ, বা তারা আসলে মানে এই চায়নার যে কাজগুলোই হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে আসছে এখন। তো সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা সুযোগ নিতে পারছে, বা সেই সুযোগটা নেয়ার জন্য আমাদের যে সংস্কার কার্যক্রমগুলো হচ্ছে, ইমেজ বিল্ড আপের যে কাজগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি, এইটা আসলে কতটা ভূমিকা রাখছে? গত 4 বছরে কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে, যেটা উনি বললেন যে প্রত্যেকটা জায়গাতে অ্যাকর্ড থেকে আমরা কমপ্লায়েন্সের দিক থেকে এখন কিন্তু খুব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করছি। এটা একটা বিষয়ের জন্য ইনভেস্টমেন্ট অনেক হয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু এইটার রিটার্নটা আসবে আরও লম্বা সময়ে। কিন্তু এই শর্ট টার্মে, বিশেষ করে আগামী 1-2 বছরে আমাদের যে অবস্থা হবে, আর বিশেষ করে যে চায়না ছেড়ে দিচ্ছে, অন্যরা নিচ্ছে, মানে বিশেষ করে ভিয়েতনাম নিচ্ছে বা অন্য দেশগুলো নিচ্ছে, আমরা অত অ্যাগ্রেসিভলি কিন্তু নিতে পারছি না। এইটা একটা সমস্যা। মানে এখানে কিন্তু ভালো করে নজর দিতে হবে। আমাদের যে এক্সপোর্ট পলিসি আছে, যেটা সেই পলিসিতে কিন্তু অতটা খুব ক্লিয়ারলি এই বিষয়টাকে আসলে এমফাসিস করার নেই। অন্য বিষয়গুলো অনেক কিছুই আছে। এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের যে এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন, সেইটার কথা বলা হয়েছে যে 100টা জোন করা হবে। তার মধ্যে গত কয়েক বছর যদি আপনি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে 4-5টার বেশি কিন্তু হয়নি। তো এই জায়গাতে কিন্তু একটা স্লথ গতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে এখন ইপিজেডগুলো আছে, সেটাতে কিন্তু ওইভাবে আর হবে না, আমাদের এসিজেডের মধ্যে যেতে হবে। আবার এসিজেডে কিন্তু সবাই আমাদের আরএমজি করতে বা খুব ওইরকম ইন্টারেস্টেড না। সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিয়েতনাম, কম্বোডিয়া, যাদের গ্রোথ 10%-এর উপরে সাম্প্রতিক বছরগুলোতে, যদি গত বছরে 2016 শেষ পর্যন্ত, তারা কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রেও মানে খুব অ্যাগ্রেসিভ ছিল তারা, বা এই সব সেক্টরে কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভলি ছিল। কিন্তু আমরা ঠিক ওইভাবে না গিয়ে আমরা কিন্তু এই যে কমপ্লায়েন্সের দিক দিয়ে বেশি মনোযোগ দিয়েছি। তো এই বিষয়টা আমার মনে হয় কি যে এখন যেহেতু আমরা অনেকটা আপগ্রেড করে ফেলেছি, এখন কিন্তু আমাদের খুব অ্যাগ্রেসিভলি তাদের ওই মার্কেট আমাদের ধরতে হবে, তাদের ইনভেস্টমেন্টটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আমাদের প্রতিযোগী দেশগুলো, বিশেষ করে আমাদের ইন্ডিয়া কিন্তু এখন প্রায় 6-7টা খুব স্পেশাল প্রোগ্রাম দেওয়া হচ্ছে। মানে ওদের যে সাবসিডি তো দেওয়া হচ্ছে, ওদের যে আপগ্রেডেশনের জন্য, ওদের মডার্নাইজেশনের জন্য, ওদের লুম থেকে শুরু করে উইভিং এবং ইয়ার্ন প্রোডাকশন, ওদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওরা প্রচুর সাপোর্ট দিচ্ছে। এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা, সেটার উপরে ওরা প্রচণ্ড রকমের ইনসেন্টিভ দিচ্ছে। এবং সব মিলিয়ে ওদেরও একটা নতুন করে ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। এইটা একটা বিষয়। তো আমাদের জন্য ব্র্যান্ড বাংলাদেশ এটা ওভারঅল, বাট আমাদের যে মেইন প্রোডাক্ট আমাদের আরএমজি, সেই আরএমজিটাকে সবার সামনে নিয়ে যাও। বিশেষ করে এখন যেটা আছে বায়ার ড্রিভেন, মানে আসলে কিন্তু বায়াররাই হচ্ছে যা করার করছে। মানে আমরা আমাদের মতো করে কিন্তু আসলে এরকম করে ব্র্যান্ড তৈরি করতে পারছি না, বা আমরা আমাদের ওরকম প্রচারণা চালাতে পারছি না, যদি আমাদের এক্সপোর্ট পলিসিতে বলা আছে যে এই কাজটা করতে হবে। তো এই জায়গাতে মনে হয় আমরা কিছুটা পিছিয়ে আছি। আর আমরা যত পিছিয়ে থাকবো, অন্যেরা কিন্তু সেই সুযোগটা নেবে। তো সুতরাং ওদেরকে সেই সুযোগটা দেওয়া যাবে না। এবং এই জন্যই কিন্তু আসলে খুব কুইকলি আসলে গভর্নমেন্ট প্রাইভেট ইন্টারফেস সেটা কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে আসলে পিছিয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে এফটি এর যে এই বিষয়টা বিভিন্ন কান্ট্রির সাথে, তো সেই জায়গাটায় আসলে গভর্নমেন্টের কি করার আছে, বা কতটা উদ্যোগী হওয়ার উচিত? কারণ আলটিমেটলি তো মানে আস্তে ধীরে বাজারটা বাড়াতে হবে, নতুন নতুন বাজারে আমাদের সুযোগ নিতে হবে আর কি। তো এফটি এর আসলে তেমন কিছু করার নেই আমার কাছে মনে হয়। আমাদের টিকফা যেটা হলো ইউএসএর সঙ্গে, তো সেখানে কিন্তু আমরা যদি ইউএসএর সঙ্গে ফ্রি ট্রেড করি, তো সেটা একটা হতে পারে আর কি, একটা ভালো জায়গা আর কি এখানে আসতে পারে। যে ওইখানে যেহেতু আমরা এখন 16% প্লাস আমরা যেহেতু ট্যাক্স দিচ্ছি, ওইখানে আমাদের একটা বড় সুযোগ আছে যে ওই দেখা যাবে যে ওই একটা বাজারেই হয়তো আমাদের 10%-এর উপরে আমরা কিন্তু পাবো আর কি, আমাদের মার্কেট অ্যাক্সেস পাবো। এরকম করে আমরা কিন্তু আরও কয়েকটা জায়গার কথা চিন্তা করতে পারি। তবে সব মিলিয়ে কিন্তু আসলে এই যে আমাদের পাশের দেশগুলোর সঙ্গে এফটিএ করলে খুব একটা লাভ হবে। আমাদের অনেক উদীয়মান বাজার আছে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই জায়গাগুলো অনেক বড় বাজার, বাট আমরা এখনও ঠিক ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের মতো ওইভাবে মানে এখানে প্রবেশ করতে পারিনি। তো এই জায়গাগুলোতে আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে প্লাস হচ্ছে আমাদের তৎপরতা বাড়িয়ে মানে কতটা সুযোগ আছে আসলে এই জায়গাতে আসলে ডিপ্লোম্যাটিক যে ইনিশিয়েটিভ, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং এটা খুব কারেক্টলি খুব ডিটেইলে বলে দেওয়া আছে আমাদের যে এক্সপোর্ট পলিসি, সেটার মধ্যে যে আমাদের আসলে নতুন বাজার ধরতে হবে এবং এর কোনো বিকল্প নেই। আর বিশেষ করে আমাদের যে শুধুমাত্র রাশিয়ান আর রাশিয়ার আশেপাশের যে অন্যান্য দেশগুলো আছে, সেন্ট্রাল এশিয়া, তো
তো এছাড়া ইউরোপের একটা বড় অংশ আর কি ইস্টার্ন ইউরোপ, সেটা একটা ব্লক, ওই দিক দিয়ে ওশেনিয়াতে একটা জায়গা আছে, আমাদের ল্যাটিন আমেরিকাতে বিশেষ করে আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনা, এবং এছাড়া সেন্ট্রাল আমেরিকার যে দেশগুলো আছে সেগুলো কিন্তু খুবই আনএক্সপ্লোর্ড। আর বিশেষ করে আমাদের একটা যেটা লুক আফ্রিকা পলিসি যেটা নেওয়া হচ্ছিল 2011-এ, তো সেটা কিন্তু খুব একটা আগায়নি। তো এই জায়গাগুলো কিন্তু আমরা ওইভাবে পলিসি নিয়ে খুব একটা প্রোগ্রাম নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে সেটা আমরা হয়তো এক্সপ্লোর করতে পারিনি, আমাদের মিশনগুলো ওইভাবে করিনি। তো এই অনেকগুলো জায়গা আছে, শুধু একটা দুটো দেশ না, অনেক রিজিয়ন আছে, সেই রিজিয়নগুলোতে আমরা ওইভাবে যাইনি, আমরা শুধুমাত্র হয়তো ইউরোপ আর নর্থ আমেরিকার দিকে দেখেছি। এখন খুব রিসেন্টলি আমরা চায়না এবং জাপানে হয়তো যাচ্ছি। তো এই জায়গাগুলোতেই মেইনলি আমাদের 10টা মাত্র যে ডেস্টিনেশন কান্ট্রি, সেইটার মধ্যে 80% আমাদের প্রোডাক্ট যাচ্ছে, বাকি এতগুলো ডেস্টিনেশনে যাচ্ছে মাত্র 20%। তো এইটা কিন্তু একটা গ্রস ইমব্যালেন্স। তো এই জায়গাতে আমার মনে হয় কি যে একটা বিশেষ করে আমাদের পলিসির মধ্যে যেটা বলা আছে, মানে কেন হচ্ছে এটা আসলে আমাদের পলিসিতে ওইভাবে জোর দেওয়া হয়নি আগে। আর এখন যেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট সেক্টর, সেই প্রাইভেট সেক্টর হচ্ছে গত কয়েক বছর ধরে শুধু কমপ্লায়েন্সের দিকেই ছিল, এছাড়া ট্রেডিশনাল যে ডেস্টিনেশনগুলো আছে সেখান থেকেই যে বায়ারগুলো তাদের সঙ্গে ডিলিংগুলো ছিল। তা আমার কাছে মনে হয় কি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে ঠিক অল্প কয়েকটা ডেস্টিনেশনে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো যতটা ডাইভার্সিফাই করা যায় এবং নতুন নতুন জায়গা যেগুলো হচ্ছে যে খুব তাদের গ্রোথ ভালো হচ্ছে, মানে বিশেষ করে ইকোনমিক গ্রোথ, সেখানে অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, তো তখন এখানে কিন্তু ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে এবং নন ট্রেডিশনাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তখন শিফট করার একটা বড় চান্স তৈরি হচ্ছে। তো এইগুলো আসলে আমাদের নেওয়া উচিত এবং আমাদের মার্কেট এক্সপ্লোরেশন যেটা প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট জয়েন্টলি যদি এখানে ইনিশিয়েটিভ নেয়, নিয়ে যদি এই কাজগুলো করে, তাহলে কিন্তু এটা খুব সহজেই সম্ভব। আর একটা বিষয় যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, সেটা কিন্তু একটা ব্যুরোক্রেটিক এজেন্সি। তো এই জায়গাতে অনেক হার্ডেল আছে, আমার মনে হয় যে এখানে একটা বড় রিফর্ম দরকার। হ্যাঁ, বিশেষ করে এটাকে যদি একটুখানি প্রাইভেট পাবলিক একটা ইনিশিয়েটিভ নিয়ে যদি এটাকে আরেকটু স্পিড আপ করা যায় এই ইনিশিয়েটিভগুলো, আর ফরেন মিনিস্ট্রি এবং আমাদের কমার্স মিনিস্ট্রিটা সবাই মিলে যদি এই মার্কেট এক্সপ্লোরেশনের দিকে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে ঝুঁকির যে জায়গাগুলো আছে, যে হঠাৎ করে আমাদের যে শকগুলো হচ্ছে, সেটাকে কিন্তু অ্যাবজর্ব করা খুব সহজেই সম্ভব। আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে বিশেষ করে যে ইন্টারনাল যে পলিসি মেজারগুলো আছে, ইনসেন্টিভ মানে সরাসরিভাবে টাকা না দিয়ে আমাদের যদি কিছু জায়গাতে যদি পলিসি ইনসেন্টিভ দেওয়া যায়, আমাদের কস্ট অফ প্রোডাকশন যদি কমানোর ব্যবস্থা করা যায়, আমাদের যে বিশেষ করে আমরা যেটা খুব ক্লিয়ারলি বলতে চাই যে একটা এক্সপ্রেস ওয়ে করা শুরু করুক, মানে আমাদের যে হাবটা আছে যেখানে প্রোডাকশন হচ্ছে, সেখান থেকে যে পোর্টে যাচ্ছে, এই জায়গাটাতে একটা এক্সপ্রেস ওয়ে শুরু হোক। আমার মনে হয় যে এখানে কিন্তু অনেক প্রোডাকশন কস্ট কমবে। হ্যাঁ, শুধু তাই না, মানে এখানে ব্যবসায়ীদের লিড টাইম করারও একটা অনেক দিনের অভিযোগ আছে, বিশেষ করে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট এটা কমে যাবে, পোর্টের যত সুযোগ সুবিধা এগুলা। ফারুক হাসান, আপনার কাছে আমি আসলে এই পয়েন্টগুলো একটু অ্যাড করতে চাচ্ছি। যেটা বললো, আই এম শিওর যে উনি যে পয়েন্টগুলো বললো ওগুলো ওনারা এটা নিয়ে স্টাডি করছে এবং স্টাডি করার কারণে এই জিনিসটা একটা ফার্স্ট হলো যে মার্কেট। আমরা কিন্তু 2009-এ সরকার যখন আসলো, আমরাও বিজিএমইতে যখন নতুন করে দায়িত্ব নিলাম, তখন কিন্তু আমাদের মার্কেট শেয়ার টু নর্থ আমেরিকা, যেটা আমরা ইউএসএ, কানাডা বলি, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এটার মধ্যে কিন্তু 94%-ই কিন্তু এই মার্কেটে ছিল। আমাদের মাত্র 6.88 ছিল আদার মার্কেট। এইটা থেকে কিন্তু আমরা সরকারের সাথে কথা বলে সরকার একটা আমাদেরকে নতুন মার্কেট এক্সপ্লোরেশনের জন্য একটা ইনসেন্টিভও দিল, এবং সেই মার্কেট শেয়ার কিন্তু এখন আমরা মোর দেন 15% কিন্তু আমরা নিয়ে এসছি। বাট লাস্ট 2 ইয়ার্সে কিন্তু আর আমরা মার্কেট বাড়াতে পারি, যেটা উনি বললো যে লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স কিন্তু আমরা খুব কনসেন্ট্রেট করেছি ওয়ার্ক প্লেস সেফটি এবং আমাদের কমপ্লায়েন্সের দিকে এবং মেশিনারি আপগ্রেডেশনের দিকে। আর আরেকটা যেটা হলো যে নতুন মার্কেটের জন্য আমাদের যে একটা বড় জায়গা, যেটা আপনি একটু আগে বলছেন, এফটিএ আমাদের কিন্তু কয়েকটা দেশের সাথে করতে পারলে খুবই ভালো। একটা যেমন আছে, আমরা কিন্তু ল্যাটিন আমেরিকা, যেটা সাউথ আমেরিকার মধ্যে পড়ে, সেখানে কিন্তু আমরা মার্কেট এক্সপ্লোরে আমি পার্সোনালি ডেলিগেশন নিয়ে 2বার গেছি, এবং ওখানে কিন্তু আমরা মার্কেট কিছুটা বাড়াতে পেরেছি। ব্রাজিল, মেক্সিকো, চিলি, পেরু, কলম্বিয়া, ওখানে বাড়াতে পারে। তারপরে কিন্তু আর বাড়াতে পারছে না, বিকজ দেখা যায় ব্রাজিলেরও কারেন্সি অনেক ডেপ্রিশিয়েট করেছে, চিলির কারেন্সি চিলির কি বলে আর্জেন্টিনার তারা ডিউটি অনেক বাড়িয়ে দিয়েছে। সো একদিকে ট্যাক্সের জন্য ইম্পোর্ট ডিউটি অনেক বাড়িয়ে দিয়েছে। সো আমরা যদি এফটিএ, ব্রাজিল একটা বড় মার্কেট, মেক্সিকো একটা বড় মার্কেট, সাউথ আফ্রিকা এটা একটা বড় মার্কেট, রাশিয়া, এই মার্কেটগুলো, এবং যদি আমরা টার্কিতে যদি আমরা এফটিএ করতে পারি, ডিউটি ফ্রি এক্সপোর্ট, আমি মনে করি যে আমাদের এক্সপোর্ট আমরা অনেক বাড়াতে পারবো। এবং আরেকটা যে জায়গাতে অফকোর্স ইউএসএ আমাদের একটা ট্র্যাডিশনাল মার্কেট, একটা বড় মার্কেট শেয়ার, এটা কিন্তু দিনে দিনে কমে আসছে, এখন কিন্তু 18%-এ চলে আসছে।
15 বছর আগেও 60% ছিল আমাদের ইউএসএতে এক্সপোর্ট। সো আমি কিন্তু মার্কেট শেয়ার কোনোটা কমে গেলে কিন্তু আমি এটাতে কোনো অ্যালার্মিং আমি বলি না, বরঞ্চ আমি মনে করি যে নতুন মার্কেটে আমি যত বাড়াতে পারবো সেটাই জিনিস। কিন্তু আমি কিন্তু মার্কেট শেয়ার কমে গেলে আমরা কিন্তু ভ্যালুটা যেন ধরে রাখতে হবে, আমরা যেন গ্রো করতে পারি সেই জিনিসটাই করতে হবে। আর আরেকটা হলো যে কস্ট অফ ডুইং বিজনেস। আমাদের আসলে কস্ট অফ ডুইং বিজনেসের জন্য কিন্তু আমরা কম্পিট করতে পারছি না। যেখানে আমাদের ঢাকা থেকে চিটং 10 বছর আগেও আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো, এখন কোনো কোনো সময় 24 ঘন্টা লেগে যাচ্ছে। অন্যান্য দেশ, মায়ানমার বলেন, যেটা এত পিছের একটা দেশ, এত পিছিয়ে পড়া একটা দেশ, বা মালয়েশিয়া আমাদের থেকে এগিয়ে আছে, সেখানে আগে আমাদের সাথে খুব বেশি সময় না, আপনি যদি মোটা দাগে বলেন যে মানে ইনফ্রাস্ট্রাকচারের কোন জায়গাগুলো, আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচারে যে জায়গা হলো যে গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, রোড কমিউনিকেশনে, এখানে কিন্তু আমাদের একদিকে অনেক সময় নষ্ট হচ্ছে, কষ্টও বেড়ে যাচ্ছে, আমাদের ট্রান্সপোর্টেশন কত, আমাদের পোর্টের ডেভেলপমেন্টে আরও দরকার, যে কত ফাস্ট এবং কত তাড়াতাড়ি এবং কত কম কষ্টে করা যায়। আমাদের স্কিল লোকের আরও তৈরি করতে হবে, স্কিল লোক তৈরি করলে আমাদের প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো। এখানে সরকার আমাদেরকে সাহায্য দিচ্ছে, আমরা যদি একসাথে মিলে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, একদিকে মার্কেট ডাইভার্সিফাই করছি, আমরা একদিকে প্রোডাক্ট ডাইভার্সিফাই করছি, এবং এই স্কিল লোক যদি আমরা তৈরি করতে পারি, আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি বাড়িয়ে আমরা কস্ট কিছুটা কাভার করতে পারবো। আর ইনফ্রাস্ট্রাকচার বলতে এবং ইউটিলিটি, আমাদের গ্যাসের প্রায়োরিটি দেওয়া দরকার, আমাদের ইলেকট্রিসিটিতে আমাদের প্রায়োরিটি দেওয়া দরকার। এইসব জায়গায় যদি আমাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা যেই ধরনের বেনিফিটটা দেশের জন্য আনতে পারবো, আমাদের যে বললাম যে নতুন মার্কেটের জন্য যে ইনসেন্টিভ দিয়েছে, তার থেকে কিন্তু বড় রিটার্ন আমরা দেশকে দিতে পেরেছি বা ডিফারেন্টভাবে ট্যাক্স। আমরাও আশা করব যে এই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থাকবে আমাদের রপ্তানিতে আগামী দিনে, সেটা আসলে আমরা বাংলাদেশ পৌঁছাতে পারবে। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।